আমি বললাম, আর পারছি না, আমাকে ছাড়ুন। আমার কাজের লোক আমাকে পেয়ে যা করল। বৃষ্টির শব্দে ঘুম ভাঙল। চোখ খুলেই দেখি বিছানার পাশে বসে রামু। আমার হাতটা তার হাতের মুঠোর মধ্যে। তার চোখে যে গভীরতা, তা কোনো ২০ বছরের যুবকের নয়। চাপা উত্তেজনায় ভরা এক কণ্ঠে সে বলল, মালকিন, আজ রাতের পর কিছুই আগের মতো থাকবে না। আমি ছোট না। আমি তাসনিম, বয়স ৩০। ঢাকার বাড্ডায় একটা ফ্ল্যাটে আমি আর আমার ১ বছরের ছেলে আরাব থাকি। বিয়ে ছাড়াই মা হয়েছিলাম। যে মানুষটাকে ভালোবেসেছিলাম, সে অন্যত্র বিয়ে করে আমাকে ছুঁড়ে ফেলেছিল, পরিবারও ছেড়ে দিয়েছিল। একা সংগ্রামের জীবন। দাদার জন্মদিনে গ্রামে গিয়েছিলাম। সেখানেই প্রথম দেখি রামুকে। আমাদের বাড়ির গোয়ালঘর পরিষ্কার করত সে। দেখতে ঠিকই ছিল, কিন্তু গ্রাম্য ভাব। আরব, আমার ছেলে, তার হাত ধরেই হাসছিল। টাকার অভাবে কাজ হারাচ্ছিল সে। দয়ার বশে তাকে রেখে এলাম শহরে। আমার ছেলের দেখাশোনা করবে, ঘরের হালকা কাজ করবে, মাসিক বেতন দেব। রামু এলো। ২০ বছরের এক লাজুক, নম্র চাকর বলে মনে হল প্রথমে, কিন্তু তার কাজে একটা অদ্ভুত পরিপক্কতা ছিল। আরবকে এমনভাবে বুকে টেনে নেয় যেন নিজের সন্তান। এক রাত আরব জ্বরে কাঁদছিল, কোনো মতে শান্ত হচ্ছিল না। রামু নিজে থেকে এসে আমার কাছ থেকে আরবকে নিল। তার কণ্ঠে গুনগুনিয়ে একটা গান শোনাল। আশ্চর্যজনকভাবে আরব শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। তখন থেকেই রামু মাঝে মাঝে আমার শোবার ঘরেই আরবের পাশে শুত। সময় যেতে থাকল। একদিন ছুটিতে তাকে নতুন জামাকাপড় কিনে দিলাম, সেলুনে হেয়ার কাট করালাম। সে যখন বেরিয়ে এলো, আমি থমকে দাঁড়ালাম। সাধারণ পোশাকের আড়ালে যে ছেলেটা লুকিয়েছিল, সে যেন ম্লান হয়ে গেল। সামনে দাঁড়িয়েছিল সুগঠিত দেহ, তীক্ষ্ণ চোখ আর আত্মবিশ্বাসে ভরপুর এক পুরুষ। সেদিন বাড়ি ফিরে আমি পানি খেতে গেলাম। রামু গ্লাস ধরিয়ে দিল। হঠাৎ তার হাত আমার হাত স্পর্শ করল। বিদ্যুতের ঝাঁকুনি খেলাম। সে বলল, মালকিন, আপনার জন্যেই আজ প্রথম নিজেকে মানুষ মনে হচ্ছে। এরপর থেকে সবকিছু যেন পাল্টে যেতে শুরু করল। সে আগের চেয়েও পরিষ্কার পরিচ্ছন্ন থাকত, ঘরে নিয়মিত ব্যায়াম করত। তার পেশিবহুল বাহু, চওড়া বুক, এগুলো গ্রামের কোনো সাধারণ যুবকের না। একদিন অফিসে যাওয়ার সময় আরবকে চুমু খেতে গিয়ে সে মাথা ঘুরিয়ে দিল। আমার ঠোঁট অ্যাক্সিডেন্টাল লাগল রামুর গালে। সে দাঁড়িয়েছিল পাথরের মতো অনড়। আমি লজ্জায় রক্তাক্ত। সারা দিন অফিসে তার সেই দৃষ্টি আমার পিছু নিয়েছিল। রাতে মাইগ্রেনের ব্যথা। সে নিজে থেকে এসে মাথা মালিশ শুরু করল। তার স্পর্শে ব্যথা উপশম হয় না, বরং শরীরের গভীরে একটা উত্তেজনার সৃষ্টি হয়। আমি স্তব্ধ। একদিন ঘাঘরা পড়েছিলাম, পিঠের সাহায্য চাইতেই সে এলো। তার আঙুলগুলো আমার খোলা পিঠ বরাবর হালকা ছুঁয়ে গেল। আমার সমস্ত শরীর শিউরে উঠল। সে চলে গেলেও সেই স্পর্শ যেন রয়ে গেল। আমার বন্ধু শর্মিলা ও তার প্রেমিক রাজীব কয়েকদিন থাকতে এলো। এক রাত তারা দুজনেই বেশ মদ্যপান হরল। শর্মিলা তো ঘুমিয়ে পড়ল। রাজীব খাবারের টেবিলে বসল। হঠাৎ সে বলল, তাসনিম, তুমি শর্মিলার চেয়েও রূপসী। কথাটা শেষ হতে আমি দেখলাম রামুর চোখ। সেটা ছিল বরফের মতো ঠান্ডা, বিপজ্জনক রাগে জ্বলতে থাকা চোখ। সে রাজীবের দিকে এমনভাবে তাকিয়ে রইল যে রাজীব অস্বস্তিতে উঠে চলে গেল। পরে আমি রামুকে ডেকে বললাম, তোমার কাজ মেহমানদের সেবা করা, বাকি কথা না বলা। সে নতমুখে শুনল, কিন্তু তার চোয়ালের পেশিটা শক্ত হয়ে থেকেছিল। পরের দিন সকালে হইচই। শর্মিলা চিৎকার করছে, দাবি করছে রামু রাজীবের হাত ভেঙে দিয়েছে। রামু নতমুখে দাঁড়িয়ে, মালকিন, ও নেশায় ছিল, নিজেই পড়ে গেছে। কিন্তু আমার সন্দেহ হল। শর্মিলা চলে যাওয়ার সময় বলল, তোমার চাকরটা দেখতে যত নিরীহ তত না, সাবধান। সন্দেহ আরও গাঢ় হল। একদিন আমি পার্লারে পাও ওয়্যাক্স করছিলাম। গরম মোম লাগিয়ে ফেলায় জ্বলে গেল। চিৎকার করতেই রামু দৌড়ে এলো। সে খুব যত্নে মোম সরাল, ক্রিম লাগাল। তার হাত আমার পায়ের তলা, গোড়ালি বরাবর ঘুরছিল।
সে স্পর্শ শুধু যে আরামদায়ক ছিল তা না, সেটা ছিল অত্যন্ত অন্তরঙ্গ, বিদ্যুৎ সঞ্চারক। আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম অনুভূতির জোয়ারে। সেই দিন রাতে আমি তাকে আমার ঘরে আসতে মানা করলাম, নিজেকে সামলানোর চেষ্টা করলাম, কিন্তু রামু ছাড়া আমার রাতের ঘুম হারাম হয়ে গেল। শরীর অকারণে ব্যথা করতে শুরু করল। এক রাত কোমরের ব্যথায় কুঁকড়ে আছি। রামু পানি নিয়ে এলো, আমাকে দেখে বলল, মালিশ করে দিই। আমি লজ্জায় আলো নিভিয়ে দিলাম। অন্ধকারে তার শক্ত গরম হাত আমার কোমরে পিঠে চলল। ব্যথা উধাও হয়ে যেতে লাগল, কিন্তু অন্য একটা তৃষ্ণা জেগে উঠল। সে হঠাৎ জিজ্ঞেস করল, আপনার আরবের বাবাকে মনে পড়ে না? আপনি একা কেন? আমার উত্তর ছিল না, শুধু অনুভব করলাম তার স্পর্শের প্রতি আমার দেহ কি নিঃশব্দ ক্রন্দন করছে। যে তারিখে আমার প্রেমিক আমাকে প্রথম প্রতারণা করেছিল, সেই তারিখ এলো। আমি ভেঙে পড়লাম। রাতে একা একা কাঁদছিলাম। রামু চুপি চুপি ঘরে এলো, পানি আর ওষুধ দিল। আরব নড়াচড়া করতে সে আমাকে তার ঘরে নিয়ে গেল। সেখানে আমি সব আবেশ হারিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম, রামু, আজ রাত আমার পাশে থাকো। সে নিশ্চুপ ছিল। তারপর খুব আস্তে বলল, মালকিন, আমি ছোট না, কিছু বুঝি না, বলবেন না। কিন্তু আমি তখন আর নিয়ন্ত্রণে নেই। তাকে টেনে নিলাম। সারা রাতের সেই মোহিনী নেশার বিস্তারিত বলার নয়। সকালে উঠে দেখি সে আমার পাশে নেই। বাইরে গিয়ে দেখি সে ইতিমধ্যে আরবকে দুধ খাওয়াচ্ছে, আমার জন্য চা বানিয়েছে। তার দৃষ্টি এড়িয়ে চলেছে। একটা অনুভূতি আমাকে কুড়ে কুড়ে খেতে লাগল। সে যা বলছে তার চেয়ে বেশি কিছু জানে। এক রাত আমি ভান করলাম ঘুমাচ্ছি। সে ঘরে ঢুকল, আমার ফোনের দিকে হাত বাড়াল। আমি লাইট চালিয়ে দিলাম, তাকে ধরে ফেললাম। কেন ফোন দেখছ? তার মুখ শুকনো। আমি তখন আমার তাসগুলি খুললাম, শর্মিলার কাছ থেকে পাওয়া একটা ভিডিও চালালাম। তাতে রামু স্পষ্টই রাজীবকে মারধর করছে। তুমি মিথ্যে বলেছিলে। রামু নিঃশব্দে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর যে গলায় কথা বলল তা আগের সব রূপ ভেঙে দিল। আগের সেই লাজুক নরম সুর নেই, তা ছিল দৃঢ়, কর্তৃত্বপূর্ণ, একজন পূর্ণবয়স্ক পুরুষের কণ্ঠস্বর। হ্যাঁ, আমি মেরেছিলাম। কারণ ওই নেশাখোর রাতে আপনার ঘরে ঢুকতে চেয়েছিল। আপনি ঘুমের ওষুধ খেয়ে অচেতন ছিলেন। আমি তাকে রক্ষা করতে দিতাম না। আমি হতবাক। তুমি তুমি কে? সে একটা গভীর নিঃশ্বাস নিল। আমার নাম বিক্রম, বয়স ৩০। আমি আপনার বাবার অধীনে কাজ করতাম, তার সিকিউরিটি কনসার্নে। আপনি যখন একা, বিধ্বস্ত, তখন তিনি আমাকে পাঠালেন। আপনার দেখাশোনা করার জন্য, আপনার সুরক্ষার জন্য। কিন্তু শর্ত ছিল, আপনাকে জানানো যাবে না। আমাকে গ্রামের গরিব চাকরের ভূমিকায় থাকতে হবে। মাথা ঘুরে যাচ্ছিল। কিন্তু কেন? কারণ আপনার সেই প্রেমিক রহিম, সে এখনও আপনাকে টার্গেট করছে। সে জানতে পেরেছে আপনার একটি ছেলে আছে, তার নিজের কোনো সন্তান নেই। সে চায় আরবকে কেড়ে নিতে, আপনার সাথে আবার সম্পর্ক গড়ে, আপনার বিশ্বাস অর্জন করে, তারপর আইনি জালে ফেসে আপনাকে ছেলে হারাতে হবে। এই তার প্ল্যান। আপনার বাবা সব জানতে পেরেছিলেন, আমাকে পাঠিয়েছিলেন আপনাকে ঘিরে রাখতে, সুরক্ষা দিতে। সব কথা শুনে আমার পা কাঁপছিল। রামু, না, বিক্রমের দিকে তাকালাম। যে মানুষটা মাসের পর মাস আমার ছেলের যত্ন নিয়েছে, আমার ব্যথায় মালিশ করেছে, আমার নিরাপত্তায় পাহারা দিয়েছে, আমার প্রতি তার যে আকর্ষণ, যে গভীর টান, সেটা চোখে পড়ার মতো ছিল। তাকে শুধু দায়িত্ববোধ, নাকি তার চোখের গভীরতায় আরও কিছু লুকিয়েছিল? সে আমার দিকে তাকাল। মালকিন, না, তাসনিম, প্রথম দিন থেকে আপনি আমার কাছে চাকর ছিলেন না। আপনি ছিলেন সেই নারী যে যন্ত্রণা সত্ত্বেও দাঁড়িয়ে আছে, যে মায়াকে সবকিছুর ওপরে রাখে।
আমার ভূমিকা পালন করতে গিয়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম আপনার মধ্যে। গত রাত সেটা কোনো প্ল্যানের অংশ ছিল না, সেটা ছিল আমার নিজের অবিশ্বাস্য রকম নিষিদ্ধ এক ভালোবাসার বহিঃপ্রকাশ। সে চুপ করল। পুরো ফ্ল্যাটে নিস্তব্ধতা নেমে এলো। শুধু শোনা যাচ্ছিল বাইরে বৃষ্টির শব্দ আর ঘরের ভেতর আমার নিজের হৃৎস্পন্দন। তো শোনা গেল তাসনিম আর বিক্রমের গল্প। যে মানুষটা চাকর হিসেবে এসেছিল সে আসলে ছিল একজন অভিভাবক, একজন রক্ষক। কিন্তু ভূমিকা পালন করতে গিয়ে সে যে গভীর নিষিদ্ধ প্রেমে পড়ে গেল, সেটা কি শুধু দায়িত্বের খাতিরে, নাকি সত্যিকার ভালোবাসা থেকে? তাসনিমের জীবন এখন বদলে গেছে। কিন্তু আপনার কি মনে হয়, বিক্রমের এই ভালোবাসা, এই আসক্তি, এটা কি তাসনিমের জন্য গ্রহণযোগ্য, নাকি এই সম্পর্কে অনেক বেশি জটিলতা, অনেক বেশি নিষিদ্ধতা লুকিয়ে আছে? নিচে কমেন্ট করে অবশ্যই বলুন, আপনি হন তাসনিম, আপনি কি করতেন? এই রকম গভীর দুর্বুদ্ধ ভালোবাসাকে গ্রহণ করতেন, নাকি দূরে সরিয়ে দিতেন? আপনার মতামত আমাদের জানান। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন টিপে নোটিফিকেশন অন রাখুন, যেন এরকম মর্মস্পর্শী রোমাঞ্চকর গল্পগুলো আপনি সময়মতো পেতে পারেন।